কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি আমাদের বিদ্রোহী কবি, তিনি বাংলাদেশের গৌরব। আজকে আমরা এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু তথ্য জানব। তো প্রথমে কাজী নজরুল ইসলাম জন্ম ইংরেজি 1899 সালের 24শে মে। আবারও বলি, জন্ম ইংরেজি 1899 সালের 24শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। জন্মসাল আবার বলি, ইংরেজি 1899 সালের 24শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। মৃত্যু ইংরেজি 1976 সালের 29শে আগস্ট। মৃত্যু বাংলা 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র। এখানে হচ্ছে বাংলা, মৃত্যুটা হচ্ছে ইংরেজিতে 1976 সালের 29শে আগস্ট, বাংলা 1383 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ 12ই ভাদ্র। পিতা হচ্ছে কাজী ফকির আহমেদ, মাতা জায়েদা খাতুন, ইনি হচ্ছে দ্বিতীয় স্ত্রী। কাজী ফকির আহমেদ ইনি একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মসজিদের মুয়াজ্জিন ছিলেন। জায়েদা খাতুন কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী। তো এই কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম হচ্ছে আশালতা সেনগুপ্ত। বিয়ের পর কাজী নজরুল ইসলাম নাম রাখেন প্রমীলা। এই প্রমীলা সম্পর্কে অনেক কবিতা তিনি লিখেছেন। তো এখানে হচ্ছে তার যে স্থানটা, জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ, জেলা হচ্ছে বর্ধমান, মহকুমা হচ্ছে আসানসোল, আর গ্রাম হচ্ছে চুরুলিয়া। পরীক্ষা যদি আসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাহলে অবশ্যই আপনারা পারবেন। তা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরেকটু তথ্য আমি একটি দেই, যে জন্ম হচ্ছে ইংরেজি 1899 সালের 24শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। মৃত্যু ইংরেজি 1976 সালের 29শে আগস্ট, বাংলা 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতা জায়েদা খাতুন। কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম হচ্ছে আশালতা সেনগুপ্ত। আর বিয়ের পর কাজী নজরুল ইসলাম নাম রাখেন হচ্ছে প্রমীলা। পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে, জেলা হচ্ছে বর্ধমান, মহকুমা হচ্ছে আসানসোল, গ্রাম হচ্ছে চুরুলিয়া। আমাদের কাজী নজরুল ইসলাম তিনি প্রথমে যে সৈনিক জীবন অতিবাহিত করেন, 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন করাচিতে, পাকিস্তানের করাচিতে। তো এখানে তিনি 1920 সালে আবার সৈনিক জীবন ত্যাগ করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদে। পরবর্তীতে তিনি এই পদ থেকে উন্নতিক্রমে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত তিনি যান। তো 1920 সালে সৈনিক জীবন তিনি ত্যাগ করেন। অথচ এর মাঝে তিনি ইরাকে সৈনিক থেকে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি আর যেতে পারেননি কোনো কারণে। সাংবাদিকতা, নবযুগ পত্রিকা, এটা হচ্ছে 1920 সালেই তিনি এই পত্রিকার যুগ্ম সম্পাদনা করেন দুজন, একজন কাজী নজরুল ইসলাম এবং আরেকজন হচ্ছে কমরেড মোজাফফর আহমেদ। পরীক্ষায় আসতে পারে। তো এই প্রতিষ্ঠাতা চলাকালীনে এই যে নবযুগ পত্রিকাটার যে প্রতিষ্ঠাতা ছিলেন শেরে বাংলা AK ফজলুল হক সম্পাদক ছিলেন তিনি। তারপরে অসুস্থতা, 1942 সালে তিনি পিক্স ডিজিজ নামে একটা রোগ, এই রোগে তিনি আক্রান্ত হন। এই পিক্স ডিজিজ একটা হচ্ছে মস্তিষ্কের
ক্ষরণজনিত মস্তিষ্কজনিত রোগ, এবং এই রোগের কারণেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং বাকশক্তি হারিয়ে ফেলেন, অর্থাৎ স্মৃতি তার আর থাকেনি। পরবর্তীতে তিনি এই রোগেই তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশে আগমন 1972 সালে 24শে মে বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে ভারতের সরকারের কাছ থেকে অনুমতিক্রমে বাংলাদেশে নিয়ে আসেন, এবং 1976 সালে জানুয়ারি মাসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়, এবং 1976 সালে জানুয়ারি মাসে তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। 1972 সালে 24শে মে জাতীয় কবির মর্যাদা লাভ করেন, আর 1976 সালে জানুয়ারি মাসে বাংলাদেশের যে নাগরিকত্ব তাকে দেওয়া হয়। আবারও বলি, 1972 সালে 24শে মে জাতীয় কবির মর্যাদা লাভ করেন, অর্থাৎ ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে আনা হয় কাজী নজরুল ইসলামকে, এবং 1976 সালে অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগেই বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। কাজী নজরুল ইসলামের উপাধি প্রদান, একটা হচ্ছে জগত্তারিণী উপাধি দিয়েছেন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 1945 সালে। উপাধি প্রদান 1945 সালে জগত্তারিণী কলকাতা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। পদক প্রদান করেছেন ভারত সরকার, পদকটার নাম হচ্ছে পদ্মভূষণ, এটা হচ্ছে 1960 সালে। আবার বলি, পদক প্রদান করেন ভারত সরকার, পদকটার নাম হচ্ছে পদ্মভূষণ, হচ্ছে 1960 সালে। এখন ডক্টরেট ডিগ্রি প্রদান 1974 সালের 9 ডিসেম্বর, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। আর রবীন্দ্র ভারতী এটা দিচ্ছে হচ্ছে 1969 সালে। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহী মসজিদ, এটা পরীক্ষা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয় বা সমাহিত করা হয়। তো এই মসজিদটার নাম হচ্ছে শাহী মসজিদ। এই প্রাঙ্গণে সমাহিত করা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আরেকবার বলি, উপাধি প্রদান 1945 সালে জগত্তারিণী কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছেন। পদক প্রদান করেছেন ভারত সরকার, পদকটার নাম হচ্ছে পদ্মভূষণ, 1960 সালে। ডক্টরেট ডিগ্রি এটা হচ্ছে 1974 সালে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছেন ডক্টরেট ডিগ্রি কাজী নজরুল ইসলামকে। তারপরে হচ্ছে রবীন্দ্র ভারতী, এটা হচ্ছে 1969 সালে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহী মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের তার জীবনী তথ্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। আমরা এবারে তার কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, কবিতা আমরা কৌশলে শিখব এবং জানবো এবং মুখস্থ করার চেষ্টা করব, এবং বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলে যেন আমরা পাই, তার জন্য এটাকে যথাযথ চর্চা করব। ঠিক আছে, আমরা পরবর্তী ধাপে আমরা চলে যাই। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, তার সৃষ্টিকর্ম প্রথমে আমরা উপন্যাস কৌশলে শিখব। উপন্যাস যে কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা হয়ে গেল। তো আমরা উপন্যাসটা কৌশলে শিখব, যে টেকনিকটা সেটা হচ্ছে কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। কোহেলিকা মৃত্যু ক্ষুধা বাঁধনহারা, এ হচ্ছে উপন্যাস কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস। আবারও বলি, উপন্যাস কোহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। কোহেলিকা মৃত্যু ক্ষুধা বাঁধনহারা। আমরা এরপরে নাটকে আমরা কৌশলে শিখব। নাটক
সৃষ্টিকর্মের মধ্যে আরেকটা হচ্ছে নাটক। আলেয়া তার পুতুলের বিয়েতে মধুমালাকে সাথে নিয়ে ঝিলিমিলি রঙের শাড়ি পরে চলে গেল। তাহলে নাটকটা আমরা মনে রাখার উপায় হচ্ছে আলেয়া তার পুতুলের বিয়েতে মধুমালাকে সাথে নিয়ে ঝিলিমিলি রঙের শাড়ি পরে চলে গেল। তো এখানে আমরা জানি 1 নম্বরটা হচ্ছে আলেয়া, আলোয়া, আ লেয়া তার একটা নাটক। 2 নম্বর হচ্ছে পুতুলের বিয়ে, তারপর মধুমালা তার একটি নাটক। আর একটা হচ্ছে মধুমালা পুতুলের বিয়েতে মধুমালা আলেয়া ঝিলিমিলি নাটক কাজী নজরুল ইসলামের আমরা কৌশলে যেটা জানবো শিখবো সেটা হচ্ছে আলেয়া তার পুতুলের বিয়েতে মধুমালাকে সাথে নিয়ে ঝিলিমিলি রঙের শাড়ি পরে চলে গেল। এখানে আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝিলিমিলি, এই হচ্ছে 4টা আমরা পাইলাম। এর পরবর্তীতে আমরা প্রবন্ধ শিখব। কৌশলটা হচ্ছে দুর্দিনের যাত্রীরা রুদ্র মঙ্গলবারের দুদিনের যাত্রীরা রুদ্র মঙ্গলবারের যুগবাণী পত্রিকার রাজবন্দির জবানবন্দি প্রকাশ করল। প্রবন্ধ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ মনে রাখার উপায় হচ্ছে কৌশলটা হচ্ছে দুর্দিনের যাত্রীরা রুদ্র মঙ্গলবারের যুগবাণী পত্রিকার রাজবন্দির জবানবন্দি প্রকাশ করল। এখানে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি। এখানে 1 নম্বরে হচ্ছে দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। 2 নম্বর হচ্ছে রুদ্রমঙ্গল
তারপর হচ্ছে যুগবাণী, পরীক্ষায় আসে যুগবাণীটা। আর 4 নম্বর হচ্ছে রাজবন্দির জবানবন্দি কি? রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ একটি, হচ্ছে রাজবন্দির জবানবন্দি। আবারও বলি যে প্রবন্ধ মনে রাখার উপায়, কৌশলটা হচ্ছে দুর্দিনে যাত্রীরা রুদ্র মঙ্গলবারের যুগবাণী পত্রিকার রাজবন্দির জবানবন্দি প্রকাশ করল। এখানে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি হচ্ছে প্রবন্ধ। এবারে আমরা কাব্যগ্রন্থগুলো কৌশলে শিখব। কাব্য গ্রন্থ কাজী নজরুল ইসলামের। কৌশলটা হচ্ছে সন্ধ্যায় সিন্ধু নদীর তীরে, সন্ধ্যায় সিন্ধু নদীর তীরে পূবের হাওয়ায় প্রলয় শিখা, প্রলয় শিখা নিভে যাওয়ায় অগ্নি বীণা ও বিষের বাঁশি বাজিয়ে সন্ধ্যায় সিন্ধু নদীর তীরে পূবের হাওয়ায় প্রলয়ের শিখা নিভে যাওয়ায় অগ্নিবীণা ও বিষের বাঁশি বাজিয়ে সাম্যবাদী সর্বহারা চক্রবাক ও জিঞ্জির ভেঙে ভাঙ্গার গান গেয়ে দোলন চাপার সাথে দেখা করতে যাচ্ছে, পথে ফণী
মনসার ফনা, ফণী মনসার ফনা তুলে নতুন চাঁদের মতো চন্দ্রবিন্দু দেখছে। তাহলে কাব্যগ্রন্থটা কৌশলটা একবার আমরা দেখি। সন্ধ্যায় সিন্ধু নদীর তীরে পূবের হাওয়ায় প্রলয় শিখা নিভে যাওয়ায় অগ্নিবীণা ও বিষের বাঁশি বাজিয়ে সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক ও জিঞ্জির ভেঙে ভাঙ্গার গান গেয়ে দোলন চাপার সাথে দেখা করতে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে পথে ফণী মনসার ফনা তুলে নতুন চাঁদের মতো চন্দ্রবিন্দু দেখছে। এখানে সন্ধ্যায় বলতে কি সন্ধ্যা কাব্যগ্রন্থ, সিন্ধু কাব্যগ্রন্থ, তারপরে পূবের হাওয়া কাব্যগ্রন্থ, প্রলয় শিখা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের, অগ্নিবীণা কাব্যগ্রন্থ বিষের বাঁশি, তারপরে সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, জিঞ্জির, ভাঙ্গার গান, দোলন চাপা, ফণী মনসা, তারপরে নতুন চাঁদ, তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমরা কয়টা পেলাম? এখানে সন্ধ্যা একটা, সিন্ধু 2, পূবের হাওয়া 3, প্রলয় শিখা 4, অগ্নিবীণা 5, বিষের বাঁশি 6, সাম্যবাদী 7, সর্বহারা 8, চক্রবাক 9, জিঞ্জির 10, ভাঙ্গার গান 11, দোলন চাপা 12, তারপর হচ্ছে ফণী মনসা 13, চাঁদের নতুন চাঁদ 14, চন্দ্রবিন্দু 15। তো আমরা এই কৌশলটা যদি শিখি তাহলে কাব্যগ্রন্থগুলো আমরা অনায়াসে আমরা মুখস্থ করতে পারবো এবং মনে রাখতে পারবো। বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় আমরা সঠিকটা দিতে পারবো। তো কাব্যগ্রন্থ আরেকবার বলি। সন্ধ্যায় সিন্ধু নদীর তীরে পূবের হাওয়ায় প্রলয় শিখা নিভে যাওয়ায় অগ্নিবীণা ও বিষের বাঁশি বাজিয়ে সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক ও জিঞ্জির ভেঙে ভাঙ্গার গান গেয়ে দোলন চাপার সাথে দেখা করতে যাচ্ছে। পথে ফণী মনসার ফনা তুলে নতুন চাঁদের মতো চন্দ্রবিন্দু দেখছে। তাহলে সন্ধ্যা, সিন্ধু, পূবের হাওয়া, প্রলয় শিখা, অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, জিঞ্জির, ভাঙ্গার গান, দোলন চাপা, ফণী মনসা, নতুন চাঁদ, চন্দ্রবিন্দু। এ হচ্ছে কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। এবারে আমরা কাজী নজরুল ইসলামের কিছু বাজেয়াপ্ত আমরা গ্রন্থ পাব। তা আমরা জানি যে 5টি বাজেয়াপ্ত গ্রন্থ ছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সময় সরকার, ব্রিটিশ সরকার, তারপরে হচ্ছে ভারত সরকার। তো এই বাজেয়াপ্ত গ্রন্থ যদি আসে পরীক্ষায়, যে লিখবো যে 5টি। 1 নম্বর, 2 নম্বর, 3, 4 এবং 5। বাজেয়াপ্ত গ্রন্থ 5টি কাজী নজরুল ইসলামের। বিষের বাঁশি তার একটা বাজেয়াপ্ত গ্রন্থ, আরেকটা হচ্ছে ভাঙ্গার গান। বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয় শিখা।
আপনারা তো জানেন কাব্যগ্রন্থ। তারপরে হচ্ছে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। বাজেয়াপ্ত গ্রন্থগুলো হচ্ছে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। চন্দ্রবিন্দুটা কিন্তু একটা গানমূলক বই। যৌগবাণী একটা পত্রিকা। এটাকে বলা হয়েছে যৌগবাণী প্রবন্ধ। যে সেই সময়ে ভারতের যে তেলিয়ান বাগে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এই যুগবাণী পত্রিকা ওই কারণে কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটাকে বাজেয়াপ্ত করা হয়, বা বাজেয়াপ্ত বলতে নিষিদ্ধ করা হয়। তো এই ছিল কাজী নজরুল ইসলামের আমার জানা তথ্য। তো আপনারা অবশ্যই এই কৌশলগুলো সুন্দর করে দেখবেন, জানবেন, তাহলে বিভিন্ন প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আবারও বলি, বাজেয়াপ্ত গ্রন্থ হচ্ছে 5টি: কাজী নজরুল ইসলামের বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।